বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ ইসলাম। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ নীতি সামনে রেখে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে এবং জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি রোহিঙ্গা ও বাণিজ্য সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়। এছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয় এবং ভবিষ্যতে সম্পর্ক আরও বহুমুখী ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। দেশ জুড়ে হামের সংক্রমণ কমার লক্ষণ নেই, বরং গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গে অন্তত 4 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এর মধ্যে সিলেটেই 3 জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু সিলেট জেলায় হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 40 জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত শিশুদের বড় একটি অংশই এখনও টিকাদান কর্মসূচির বাইরে রয়েছে বা সময় মতো টিকা পায়নি। এতে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও অনেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দেওয়ায় বাধ্য হয়ে মেঝেতে রোগী রেখে চিকিৎসা দিতে হচ্ছে। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আমার ভাইগনের হাম রোগ হয়েছিল, এই এই হসপিটাল থেকেই 4 দিন থেকে ভালো হয়ে গেছে। ওর হামের লক্ষণ আছে, এখনো হাম পরীক্ষা করা হয়নি। হাম পরীক্ষা করবে 20 তারিখে। এখন মূলত ঠান্ডা, তারপরে যে র্যাশ বেরোইছে, এগুলোর জন্য আর কি মেডিসিন দিছে। পরিবর্তন বুঝি না দেখে অন্য ফেরামের ডাক্তার দেখাইছি। দেখানোর পরে ডাক্তারে কইছে যে হাম, কইছে ঢাকা কি হাসপাতাল, মহাখালী হাসপাতাল নিয়ে ভর্তি করা। আজকের থেকে 4 দিন আমাকে রংপুর যেতে বলছে, যেতে পারি নাই, টাকার অভাবে, গরিব মানুষ, বাচ্চারা অসুস্থ, অনেক হাম হয়েছে। আমার শরীরে হাম উঠছে, হাম উঠার পরে আমি এখন হামের রুমে চিকিৎসা নিচ্ছি। আমাদের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল ঠাকুরগাঁতে আজ পর্যন্ত 118 জন শিশু চিকিৎসা গ্রহণ করেছে এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং আজকে আমাদের এখানে ভর্তি আছে 5 জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও বাহিনীর সক্ষমতা উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আরও জোরদার করা জরুরি এবং এ বাস্তবতায় ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধি করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সব ধরনের দুর্যোগ ও সংকটে ফায়ার সার্ভিস সদস্যরা সর্বাগ্যে জনগণের পাশে ছুটে যান। তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবে সরকার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি এবং সুযোগ সুবিধা উন্নয়নের উদ্যোগ নিয়েছে। তিনি আধুনিক ও দক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তুলতে ফায়ার সার্ভিসকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন। সারা দেশে 538টি ফায়ার স্টেশনের মাধ্যমে এই বাহিনী সেবা প্রদান করে যাচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সেজন্য জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে জোর দিচ্ছি। ইতিমধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্রী হেনস্থা, ইফটিজিং এবং ধর্ষণ চেষ্টার ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে অন্তত একটি ধর্ষণ চেষ্টা ও 5টি হেনস্থার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতোমধ্যে 2টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 12 মে রাতে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এখনও মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ, অবস্থান কর্মসূচি এবং ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বারবার এমন ঘটনার কারণে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে, ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি ক্ষমতায় আসার পর ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়েও
বাংলাদেশে জামায়াতপন্থীদের মধ্যে বেশি অস্বস্তি তৈরি হয়েছে। কলকাতার ভবানীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ঠেকানো এবং ভোটার তালিকা যাচাইয়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য চালু থাকা সরকারি ভাতা আগামী জুন মাস থেকে বন্ধের ঘোষণা দিয়েছে। সরকারের দাবি, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। अरे मैं डरने वाला आदमी नहीं हूं, झुकने वाला आदमी नहीं हूं, डराने का काम करने का कोई जरूरत नहीं है। भाजपा ने जो कमिटमेंट दिया वो पूरा करने का काम भाजपा का चीफ मिनिस्टर करेगा। কোরবানির ঈদকে সামনে রেখে নিত্যপণ্যের পাশাপাশি মশলার বাজারেও দাম বাড়তে শুরু করেছে। গরুর মাংস রান্নার প্রধান উপকরণ হিসেবে মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলা ও কাবাব মশলার চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে খুচরা দামে মশলা প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়ছে। পরিবহন ব্যয়ের বৃদ্ধি ও কিছু ক্ষেত্রে অতিরিক্ত চাহিদার কারণে নির্দিষ্ট কিছু মশলার দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। তবে আমদানিকারক ও ব্যবসায়ীদের দাবি, দেশে মশলার সরবরাহ স্বাভাবিক এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। ক্রেতাদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে দাম বাড়াচ্ছেন, ফলে সাধারণ ভোক্তারা চাপের মুখে পড়ছেন। অন্য আর কিছু নেই, শুধু ইনপুটরা যদি নিয়ন্ত্রণ করে, যদি আমদানি বেশি থাকে তখন বাজার কমিয়ে যায়, আর আমদানি কম হলে তার বাজারটা উঠিয়া যায়, বাড়িয়া যায়। এই বছর খুব বাড়তি আমার কাছে মনে হয় মশলার দাম, আর অন্যান্য সামগ্রী সীমিতের ভিতরে আছে। মশলা তো আছে, আরও আদা রসুন কন পেঁয়াজ মেজ সব কিছুর দামে বাড়তে আছে, কমতে আছে না। মিয়ানমারে অনুকূল পরিবেশ না থাকায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী 6 ধাপে মিয়ানমারের কাছে 8,29,000-এর বেশি রোহিঙ্গার তথ্য হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে প্রায় 3,54,000 ব্যক্তির পরিচয় যাচাই করেছে মিয়ানমার। তবে যাচাইকৃতদের মধ্যেও অনেককে এখনও মিয়ানমারের সাবেক বাসিন্দা হিসেবে সীমিতভাবে স্বীকৃত দেওয়া হয়েছে। ফলে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় প্রত্যাবাসনের বাস্তব অগ্রগতি থমকে আছে। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ হামলার চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে। 2024 সালের মে মাসে ওয়ারসিরি এলাকায় সংঘটিত ওই হামলায় অন্তত 170 জন রোহিঙ্গা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আর্মি বেসামরিক রোহিঙ্গাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতন চালায়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দাখিলের 2 বছরেও এই সব ঘটনায় বিচার হয়নি আরাকান আর্মির। ভূমি সেবা পেতে জনগণকে আর দুর্নীতি বা হয়রানির শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার ভূমি সেবা ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার উদ্যোগ নিয়েছে। আজ রাজধানী তেজগাঁও ভূমি ভবনে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে অতিরিক্ত ভোগান্তি ও দালাল চক্রের দৌরাত্ম্যের শিকার হতে হতো, কিন্তু ডিজিটালাইজেশন ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সেই পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা চলছে। তিনি আরও জানান, ভূমি সেবাকে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আনার কাজ চলছে, যেন নাগরিকদের আর অযথা সরকারি দপ্তরে ঘুরতে না হয়। অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহার বাড়ানো, রেকর্ড ডিজিটালাইজেশন এবং সেবা প্রক্রিয়া দ্রুত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি মনে করি ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে নওগাঁর পশুর হাটগুলো। জেলার প্রায় 28টি হাটে দেশীয় গরু ছাগলের ব্যাপক সরবরাহ থাকায় ক্রেতা বিক্রেতাদের ভিড় বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে নিয়ামতপুর সাতরা বাজার হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন পাইকার ও ক্রেতারা। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবার নওগাঁয় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 7,88,320টি গবাদি পশু। খামারিরা জানায় কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজা করা হয়েছে। অন্যদিকে হাটের মালিকরা জানায় সরকার নির্ধারিত মূল্যে খাজনা আদায় করছে এবং হাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে টাঙ্গাইলের ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে টাঙ্গাইল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পরিবহনের মালিকরা। সভায় ঈদকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি যানবাহনের চাপ মোকাবেলা, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় জনগণকে প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলতে পারলে ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব বলে মনে করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীর রাজনগর এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি আরও বলেন, আগামী 20 মে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন, সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরায়েল হাওলাদার সহ অন্যান্য কর্মকর্তারা। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার গ্রামের বাড়িতে শেষ জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে নিজ জন্মস্থান মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি গ্রামে বাবার কবরের পাশে দাফন করা হয়। এ সময় তাকে শেষবারের মতো এক নজর দেখতে ছুটে আসেন হাজার হাজার মানুষ। বিএনপির বর্ষিয়ান এই রাজনীতিবিদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত 2টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজায় মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন সহ হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের লাখাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাজা গাজার গাছ ও শুকনা গাজা সহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বেগুনাই গ্রামে মৃত গেদু মিয়ার ছেলে মোহাম্মদ মুহিত মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে 3টি তাজা গাজার গাছ ও শুকনা গাজা সহ তাকে আটক করা হয়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদর আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় এই কর্মকর্তা। শেরপুরে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফলে 25 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং আরও 5 জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শিদা খাতুন, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার। রাজধানীর মুগদার মান্ডা এলাকায় সৌদি প্রবাসী মোকাররম মিয়াকে হত্যা করে মরদেহ 8 টুকরো করার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 3। সোমবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব 3-এর উপ অধিনায়ক সাইদুর রহমান জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের বাসিন্দা মোকাররম মিয়ার সঙ্গে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রী তাসলিমা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। র্যাব জানায়, গত 13ই মে দেশে ফেরার পর মোকাররম মিয়া তাসলিমার সঙ্গে দেখা করতে মান্ডায় হেলেনা বেগমের বাসায় যান। সেখানে বিয়ে ও টাকা পয়সা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ 8 টুকরো করে বস্তায় ভরে ভবনের নিচে ময়লার স্তূপে ফেলে দেওয়া হয়। পরে মাথার অংশ প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে ফেলে আসে অভিযুক্তরা। ঘটনার সঙ্গে জড়িত পলাতক তাসলিমা আক্তার ওরফে হাসনাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। বিগত ফ্যাসিস্ট সরকার গত 17 বছরে বিদ্যুৎ খাতকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়ে কুইট রেন্টাল প্রকল্পের নামে ব্যাপক লুটপাট করেছে বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, অতীত সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না,
তাই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ। সোমবার রাতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর আওতাধীন শিলমান্দি অভিযোগ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বিজি রশিদ নওসের ও জেলা বিএনপি সদস্য রফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। ওই আপনার পাবনা যে রূপপুরে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা রয়েছে, সেটা আপনারা জানেন যে সেটা হয়েছে এক লক্ষ মানে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। আর একই জিনিস ভারতের কুদামকুলামে হয়েছে। কুদামকুলাম নামে একটা জায়গা হয়েছে, সেম প্রজেক্ট, সেম কোয়ালিটি, সেটাও রাশিয়ার প্রজেক্ট। সেই প্রজেক্টে দেখা যায় সে মাত্র খরচ হয়েছে, তাহলে সেখানে মাত্র খরচ হয়েছে 24,000 কোটি টাকা। সে কী পরিমাণ টাকা লুটপাট করেছে, সে একই জিনিস। তাই আমাদের বিদ্যুতে সবচেয়ে বেশি লুটপাট করা হয়েছে। তাই আজকে আমরা মনে করি যে গণতান্ত্রিক সরকার তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এসে কিন্তু এই বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে জনগণের মানে দুর্ভোগ লাঘব করার জন্য তিনি ব্যাপক উদ্যোগ নিয়েছেন। 3 মাসের মধ্যে যে তিনি মানে তার নির্বাচনী ওয়াদা পূরণ করার, প্রতিশ্রুতি পূরণ করার এবং নির্বাচনী যে ইস্তাহারে যা বলেছেন তা বাস্তবায়ন করার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে বিরল। ঝালকাঠির নলছিটির দপদপিয়া বরিশাল পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় পিকআপের ধাক্কায় 4 জন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দাফনের জন্য মৃতদেহ খাটিয়ায় করে নেওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ খাটিয়া ও বহনকারীদের সজোরে ধাক্কা দেয়। এতে লাশ মাটিতে পড়ে যায় এবং খাটিয়া বহনকারী 4 জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন মৃত ব্যক্তির ছেলে মোহাম্মদ অলি, শ্যালক নাসির, ভাইগনা মোহাম্মদ রেজা এবং মেয়ের ঘরের এক নাতি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রায় 2 ঘন্টা বরিশাল পটুয়াখালী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে নলছিটি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আজ দেশের 8টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী যশোর, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে তীব্র দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলেও ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।